আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। স্যার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর এই দিনে দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক সেই সময় বুদ্ধিজীবীদের উপর বর্বর হামলা চালিয়েছিল পাক হানাদার বাহিনী। সেদিনের সেই বর্বর হামলার শিকার সব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকের দিনের বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, চূড়ান্ত বিজয়ের আগে বুদ্ধিজীবী হত্যা। একটি বিশেষ লেখা সিরাজুল ইসলাম চৌধুরীর। তিনি লিখেছেন, তারা তিনজন, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, রাশিদুল হাসান এবং গিয়াসউদ্দিন আহমেদ। এবং আরেকটি শিরোনাম তারা করেছে, কেন ঘটেছিল এমন নৃশংসতা। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, গুলি বর্ষণকারী শনাক্ত, আরও হামলার ছক। কিডনির কার্যক্ষমতা ফিরলেও শঙ্কামুক্ত নন হাদি। ৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, হামলা পরিকল্পিত, প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাদের প্রধান শিরোনাম হচ্ছে, তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ে চরম উৎকণ্ঠা। তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। হাদির উপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। ৩ দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, আতঙ্কে সম্ভাব্য প্রার্থীরা, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রশ্ন তুলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ বিভিন্ন দলের নেতাদের। আরেকটি শিরোনাম তারা করেছে, ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে, পেছনে বিরাট শক্তি, তারা নির্বাচন ভেস্তে দিতে চায়। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, দক্ষিণ সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, আহত আরও ৮ শান্তিরক্ষী। আবারও ঐক্যের ডাক, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত ও এনসিপির বৈঠক। ৫৬০ জনে থেমে আছে শহীদ বুদ্ধিজীবীর তালিকার কাজ। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, হাসিনার চক্রান্ত রুখতে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ, ভারতের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য। মন্তব্য প্রতিবেদন একটি দেখছি আমরা, তারেক রহমানের সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত। আরেকটি শিরোনাম, সংবিধান রক্ষার শেষ স্তম্ভ, অবিচল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, জড়িতরা শনাক্ত হলেও গ্রেপ্তারে নেই, মামলা হয়নি। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে, প্রধান উপদেষ্টা। আরেকটি শিরোনাম, গুলি করে আলমগীর, বাইক চালায় ছাত্রলীগের ফয়সাল, হাদি এখনও লাইফ সাপোর্টে, মেডিকেল বোর্ড গঠন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, এখনও অসম্পূর্ণ শহীদদের তালিকা, নেই কোনো উদ্যোগও। পরীক্ষার মুখে সরকার ও ইসি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের বৈঠক, হাদির ওপর হামলা, নির্বাচন, বানচালের ষড়যন্ত্র। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সন্দেহের তালিকায় 4 জন, হাদিকে হত্যা চেষ্টা নিয়ে তারা প্রধান শিরোনাম করেছে। আরেকটি শিরোনাম, গণহত্যার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিলেন বুদ্ধিজীবীরা। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, হাদিকে গুলি, সন্দেহভাজন শনাক্ত, ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। আরেকটি শিরোনাম, 18 ডিসেম্বরের মধ্যে সমমনাদের আসন চূড়ান্ত করতে চায় বিএনপি, হাদির চিকিৎসায় মেডিকেল বোর্ড 72 ঘণ্টা পর সিদ্ধান্ত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আইন শৃঙ্খলার অবনতি, উত্তপ্ত রাজনীতি, ডেভিল গ্রেপ্তারে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2। দীর্ঘ 1.5 যুগের অবসান হতে চলেছে, তারেক রহমান ফিরতে যাচ্ছেন। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সারা দেশে গুপ্ত হামলার শঙ্কা, গুলি করে আলমগীর, চালক ফয়সাল, হাদিকে হত্যা চেষ্টা নিয়ে তাদের প্রধান শিরোনাম। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, 5 বছরের সর্বোচ্চ পরিচালন ব্যয়, ব্যয় সাশ্রয়ের পথে নেই সংস্কৃতি মন্ত্রণালয়। ষড়যন্ত্র ঠেকাতে প্রধান উপদেষ্টার আহ্বান, দ্বন্দ্ব ভুলে এক থাকার প্রতিশ্রুতি 3 দলের। ৭১-এর 14 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশানায় ছিলেন কলা অনুষদের শিক্ষকরা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স, শুটিং স্পেট রাইজেস, কনসার্নস
ahead of polls. Experts, politicians call for preventive measures. Another headlines, Hadi's condition critical, police identify suspect. Dhaka 50 lakh bounty announced. Another English daily, The New Age, their main headlines, Hadi's condition very critical. Another headlines, protest of Hadi shooting one, attacked exposes collective political failures, said protesters. তো স্যার এই ছিল বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামগুলো যেগুলো আমরা দেখলাম। তো শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আজকে তো শহীদ বুদ্ধিজীবী দিবস। আমার স্যার জানার বিষয় যে যখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে গেলাম, চূড়ান্ত বিজয়ের খুব কাছাকাছি, ঠিক সেই সময়ে পাক হানাদার বাহিনী কেন এই বুদ্ধিজীবীদের হত্যার বেছে বেছে ঘর থেকে তুলে নিয়ে হত্যার পথটা বেছে নিয়েছিল? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং শুভ সকাল। আপনি যেমনটা বলেছিলেন, আজকে 14ই ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের একটা বেদনাবিদুর দিন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে এই দিনে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য শিক্ষাবিদ, শিক্ষক সহ শ্রেষ্ঠ সন্তানদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এবং আপনি জানেন যে মুক্তিযুদ্ধে যে দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধ, ডিসেম্বর মাসের শুরুতেই এই মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের এবং তাদের যে প্রবল আক্রমণ, সেই প্রবল আক্রমণে ক্রমশ তারা কোণঠাসা হয়ে পড়তে থাকে এবং মুক্তিযুদ্ধের এই ডিসেম্বর মাসের প্রথম থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মুক্ত হতে থাকে এবং এই সময় পাকিস্তানিরা মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে তারা পরাজয়ের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে। এবং ঠিক সেই মুহূর্তেই জেনারেল রাও ফরমান আলী, এই যিনি শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসাবে যাকে বিবেচনা করা হয়, বিজয়ের পর প্রেসিডেন্ট ভবন, যেটি তখনকার গভর্নর্স ভবনে, তার একটা ডায়েরি উদ্ধার করা হয়েছিল। সেই ডায়েরিতে যারা নিহত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই বুদ্ধিজীবীদের নাম সেখানে তালিকাভুক্ত ছিল এবং যারা বেঁচে গিয়েছিলেন এমন অনেক বুদ্ধিজীবীদের নাম ছিল। তো রাও ফরমান আলীর পরিকল্পনায় যে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে, এতে সহযোগী শক্তি হিসাবে কাজ করেছিল আমাদের এই দেশীয় যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনীর যারা দোসর যারা ছিল, আমাদের আলবদর বাহিনী, রাজাকার আলবদর বাহিনী এবং বিশেষ করে জামাতের তৎকালীন ছাত্র সংগঠন ছাত্র সংঘ যেটি, তারা এই ব্যাপারে এই পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল। এবং তাদের দুইজন নেতা আশরাফুজ্জামান এবং মাইনুদ্দিন, তারা এই বুদ্ধিজীবী হত্যার কাণ্ডটি বাস্তবায়নে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছিলেন এবং এরা এখন পলাতক আছেন। 2013 সালে তাদেরকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তো তাদের মূল লক্ষ্যটা ছিল, যখন পাকিস্তানিরা যুদ্ধে পরাজয় নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব যখন সময়ের ব্যাপার, বিজয় যখন দিনক্ষণের ব্যাপার শুধুমাত্র, সেই সময় তারা এই পরিকল্পনাটি নিয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হবে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হবে একটি বুদ্ধিভিত্তিক দেউলিয়া রাষ্ট্র হিসাবে। তারা বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করার যে মূল পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসাবে আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক, তারপরে ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার যারা আমাদের বুদ্ধিজীবী হিসাবে সেই সময় পাকিস্তানি শাসনের বিরুদ্ধে কণ্ঠ উচ্চকিত করেছিলেন, তাদের বেছে বেছে হত্যা করেন। তাদের মূল লক্ষ্যটা ছিল যে বাংলাদেশ স্বাধীন হবে বটে, কিন্তু একটা বুদ্ধি ভিত্তিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশ হবে একটা দেউলিয়া রাষ্ট্র এবং বাংলাদেশ হবে সেই ক্ষেত্রে পঙ্গু। তবে আমার মনে হয় যে আজকে স্বাধীনতার এই সময়ে এসে আমরা সেই যে তাদের পরিকল্পনা, সেই পরিকল্পনাটা সফল হয়েছে বলে আমরা মনে করি না। তারপরেও আমরা যাদেরকে হারিয়েছি, আজকে এই দিনে তাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি আমরা পেলাম এত রক্তের বিনিময়ে, দীর্ঘ একটা মুক্তিযুদ্ধের বিনিময়ে, সেই রাষ্ট্র প্রাপ্তির ক্ষেত্রে তাদের যে অবদান, সেই অবদান আমরা গোটা জাতি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। একটা শিরোনাম স্যার দেখছিলাম যে সেই সময় যে বুদ্ধিজীবীদের হত্যার যে টার্গেট করা হয়, তার অন্যতম টার্গেট ছিল কলা অনুষদ। কলা অনুষদে সেই সময় স্যার কি পরিমাণ বুদ্ধিজীবীকে হত্যা করেছিল তারা, এর তথ্য আছে কিনা? আর আরেকটি বিষয় স্যার যোগ করতে চাই যে আমরা দেখেছি যে 4 ধাপে এখন পর্যন্ত 560 জনের তালিকা সরকার করেছে, কিন্তু অনেকেই বলছেন এই তালিকাটা অসম্পূর্ণ। এতদিনেও স্যার আমরা একটা সম্পূর্ণ শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করতে পারলাম না কেন? দেখুন, মুক্তিযুদ্ধের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় হানাদারদের মূল টার্গেটের জায়গা ছিল। 25শে
মার্চ যে কোন অপারেশন সার্চ হার্ট হয়, সেই অপারেশন যেটি পরিচালিত হয়েছিল 25 মার্চে, কালো রাত্রের যে ঘটনাটা, সেই সার্চ লাইটের প্রথম আক্রমণের শিকার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই রাত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিসি দেব সহ কয়েকজন শিক্ষক মারা গিয়েছিলেন। এবং জিসি দেব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের দর্শন বিভাগের অধ্যাপক। আপনি দেখেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয়, দীর্ঘ মুক্তি সংগ্রাম, যেটি আমাদের 52 থেকে যদি আমরা আমাদের মুক্তি সংগ্রামটা বলি, মুক্তির লড়াইটা যদি আমরা বিবেচনা করি, সেই সময় থেকে আপনি দেখবেন যে বুদ্ধিভিত্তিক পটভূমি বিনির্মাণে কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবং এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলি, তাহলে কলা অনুষদের বিখ্যাত সব যারা পণ্ডিত শিক্ষক ছিলেন তারা। ফলে মুক্তিযুদ্ধের শুরু থেকেই একটা মেইন টার্গেট ছিল কিন্তু কলা অনুষদ। এবং আপনি 25শে মার্চ থেকে শুরু করে 14ই ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহাদাত বরণ করেছেন, তাদের মধ্যে সিংহভাগই ছিল কিন্তু কলা অনুষদের। জ্যোতির্ময় গুহঠাকুরতা, তারপরে রাশিদুল হাসান, মোফাজ্জল হায়দার চৌধুরী, মনির চৌধুরী, আনোয়ার পাশা, গিয়াসউদ্দিন, তারপর সন্তোষ গুপ্ত, তার প্রত্যেকেই কিন্তু কলা অনুষদভুক্ত শিক্ষকরা ছিলেন। এবং এই শিক্ষকরা জাতির যে মুক্তির সংগ্রামের পটভূমি নির্মাণে কাজ করেছেন। আপনি দেখেন স্বাধীনতা উত্তর বাংলাদেশের যে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে যে আমাদের লড়াই সংগ্রাম, এবং এখন সর্বশেষ 24-এর যে লড়াই সংগ্রাম, সেই ঐতিহ্য অনুযায়ী কলা অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু সামনের সারিতে থেকে সবসময় লড়াই করেছে। ফলে অগণতান্ত্রিক স্বৈর শাসক যারাই এসেছেন, তাদের প্রধান লক্ষ্য হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষার্থীরা। সর্বশেষ আমরা এটারও নজির আমরা এখানে দেখি। তো এটা একটা জিনিস। আরেকটা যেটা আপনি বলেছেন যে 54 বছরে আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদের একটা পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে পারিনি, এটা খুবই দুঃখজনক। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসও আমরা এখনো নির্মোহভাবে মানে বিতর্কে ঊর্ধ্বে উঠে আমরা নির্মাণ করতে পারিনি। আপনি আশ্চর্য হবেন যে শহীদ বুদ্ধিজীবী কারা, তার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে 2022 সালে। এর আগে শহীদ বুদ্ধিজীবী কারা সেটার সংজ্ঞাই নির্ধারণ করা হয় নাই। ফলে এই তালিকার মধ্যে কারা অন্তর্ভুক্ত হবে সেটা কিন্তু মানে একটা বিতর্কের মধ্যে ছিল। এখন যখন এখানে করা হয়েছে, তারপরেও আমরা দেখেছি যে তালিকার মধ্যে সবসময় আমরা স্মরণ করি কাদেরকে, যারা ঢাকায় যারা শহীদ হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য দেশের যে বুদ্ধিজীবীরা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তারা যেহেতু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাদেরকে কিন্তু জাতি সেইভাবে স্মরণও করে না, বা তাদের স্মরণে ওই ধরনের কোনো ধরনের আয়োজনও আমরা দেখি না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে 560 জনের করেছিল, এছাড়াও এশিয়াটিক সোসাইটির যে বাংলা এক পিডিয়া আছে, সেখানে 991 জনের কথা বলা হয়েছে। আরও কোনো সূত্রে 1000-এর বেশি 1070 জনের কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে প্রক্রিয়াটা শুরু করেছে, যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এই তালিকাটা পূর্ণাঙ্গ করা দরকার। যদি আমরা এখানে ব্যর্থ হই, তাহলে তাদের প্রতি আমাদের অবিচার করা হবে, এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জি, আমরা স্যার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, তার অবস্থা তো এখনও সংকটাপন্ন। অনেকে এই নিয়ে সমালোচনা করছেন যে আসলে তার উপরে যে হামলা, অনেকে কেউ বলছেন ইলেকশন বানচালের অংশ, কেউ হচ্ছেন গভীর ষড়যন্ত্রের অংশ। আর গতকাল প্রধান উপদেষ্টাও বলছেন হাদির উপর হামলা হচ্ছে গভীর ষড়যন্ত্রের অংশ। আমার স্যার একটা বিষয় জানার, যে এই যে প্রার্থীদের উপর হামলা কিংবা একজন রাজনৈতিক কর্মীর উপর হামলা, যারা 24শে জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল তাদের উপর হামলা, এই হামলার পেছনে আসলে কি ধরনের ষড়যন্ত্র থাকতে পারে? দেখুন, বাংলাদেশে 26শে ফেব্রুয়ারিতে যে তফসিল অনুযায়ী নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন নিয়ে কিন্তু অনেক ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। বিশেষ করে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতাচ্যুত হয়েছে, সেই আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী যিনি এখন ভারতে আশ্রয়ে আছেন, তিনি কিন্তু এই নির্বাচন নিয়ে তার নেতাকর্মীদেরকে অসংখ্য মানে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, এবং এইগুলোর অনেক অডিও ক্লিপ ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবং এই সমস্ত ফাঁসকৃত অডিও ক্লিপগুলোর যদি আমরা সামারি করি, যে বিষয়টি দাঁড়ায় সেটা হচ্ছে তিনি তার নেতাকর্মীদেরকে এক ধরনের নির্দেশনা দিচ্ছেন যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেই নির্বাচন কিভাবে হয় সেটা তিনি দেখে নেবেন, এবং এই ব্যাপারে তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি বলেছেন। এবং আমরা এটা আশঙ্কা করেছি যে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল
যাদের, আমি এটি অস্বীকার করার নাই যে এই দেশে তাদের সমর্থক আছেন এবং দীর্ঘ 15 বছর ধরে বা 16 বছর ধরে তারা ক্ষমতার পরিমণ্ডলের মধ্যে থেকে অর্থবিত্তের মালিক হয়েছেন। নেতৃত্ব পালিয়ে গেছে, দেশের অভ্যন্তরে তাদের মাঝারি এবং আরও নিচের স্তরের অনেক নেতাকর্মী আছেন যারা এই নির্বাচনটি নেত্রীর নির্দেশনা অনুযায়ী বানচাল করার চেষ্টা করতে পারে। এক, দ্বিতীয় কথা হলো যে এই যারা এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে গত 1.5 দশকে, আওয়ামী লীগের মাধ্যমে যে সমস্ত বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে এক ধরনের করদ রাজ্যে পরিণত করে তাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে নিজেদের স্বার্থ হাসিল করেছিল, সেই রাষ্ট্রগুলোর সেই সমস্ত বিদেশি শক্তির আওয়ামী লীগ পুনর্বাসন না করলেও অন্ততপক্ষ নির্বাচন ব্যাহতর মধ্য দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এইখান থেকে তাদের ফায়দা হাসিলের প্রচেষ্টা থাকতে পারে। এবং এই লক্ষ্য নিয়ে তারা হাদির উপর আক্রমণ পরিচালনা করেছে, এটা উড়িয়ে দেওয়ার কোনো, এই ধরনের যে অভিযোগ যেটা হচ্ছে এইগুলো উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই বলে আমরা মনে করি। এই নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগে আপনার মনে আছে যে বিএনপি যখন তাদের প্রার্থী ঘোষণা করেছিল, চট্টগ্রামে এরশাদুল্লাহ বলে তাদের একজন প্রার্থীর উপরও কিন্তু আক্রমণ হয়েছে, তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। তো বাংলাদেশের নির্বাচনী যে ইতিহাস আপনি যদি দেখেন, 2018 সালের নির্বাচনী সহিংসতা, সেখানে কিন্তু 22 জন নিহত হয়েছিল 2018 সালের কথা বলি। এবং সেইখানে বিএনপির একজন প্রার্থী হাবিবুর রহমান হাবিব পাবনার, তিনি কিন্তু মারাত্মকভাবে, তাকে হেলিকপ্টারে করে নির্বাচনের দিন সম্ভবত ঢাকায় আনতে হয়েছিল। এই ধরনের ঘটনা আমাদের আছে। তো এইবার তো এই আশঙ্কা আরও অনেক বেশি, যেহেতু একটা মানে সরকার পতন হয়েছে, তাদের অর্থবিত্ত আছে, মাঠের তাদের কিছু লোকজন আছে, এবং কালকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে শুটার নিয়োগ করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে এই নির্বাচনকে ব্যাহত করার গভীর ষড়যন্ত্র চলছে, সেটা কিন্তু আমাদের গুরুত্বের সাথে নিতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন। এবং সেইখানে তিনি আশঙ্কা করেছেন যে অভ্যুত্থানের সপক্ষ শক্তি যারা আছে তাদের মধ্যে যে মতবিরোধ, মতভিন্নতা তাদের মধ্যে যে তৈরি হয়েছে, সেই সুযোগটা ওই পরাজিত শক্তি নেওয়ার চেষ্টা করেছে। সেই জন্য কিন্তু তিনি কালকে 3টা বড় রাজনৈতিক দল যারা আছে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে, যাদের প্রভাবটা আমরা সবচেয়ে দেখি, সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তিনি যমুনাতে ডেকেছিলেন এবং সেইখানে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে জাতির এই মানে যে একটা সংকটময় মুহূর্তে নিজেদের মধ্যে যে ভেদাভেদ, সেটি ভুলে একটা ঐক্য স্থাপনের মধ্য দিয়ে এই নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার জন্য, এবং তারাও প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি এবং এটা বিশ্বাস করতে চাই এই রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন, নিজেদের মধ্যে অযথা বিতর্ক তৈরি না করে, ভেদাভেদ না তৈরি করে তারা এই নির্বাচনটি যেন সুষ্ঠু সুচারুরূপে সম্পন্ন হতে পারে এবং কোনো ষড়যন্ত্রই যেন, দেশি হোক সেই বিদেশি হোক, কোনো ষড়যন্ত্রই যেন এই নির্বাচনটিকে ব্যাহত না করতে পারে, সেই জন্য তাদের চেষ্টা করতে হবে। তারেক রহমান সাহেব কালকে কিন্তু তার নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য রেখেছেন। তিনি যেটা বলেছেন যে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি দেশ ধ্বংস হয়ে যাবে, এমন মন্তব্য তিনি করেছেন। তিনি বলেছেন, শুধু তাই নয়, তিনি এটি বলেছেন যে কোনো মূল্যে এই নির্বাচনটিকে মানে যেন যথাসময়ে অনুষ্ঠিত হয়, সেই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি বলেছেন। তার দলের নেতাকর্মী না, দেশবাসীর প্রতিও তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। তো আমরা বিশ্বাস করি, আমরা মনে করতে চাই রাজনৈতিক দলগুলো এটি গুরুত্বের সাথে নেবেন, কেননা এর সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যে অস্তিত্বের কথা আমরা বলছি, যে বাংলাদেশের যে ভবিষ্যৎ সার্বভৌমত্বের প্রশ্ন আছে, এগুলো জড়িত আছে। সবচেয়ে বড় কথা হলো এত মানুষ 1.5 দশক এবং পরবর্তীতে 2024 সালের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা জীবন দিয়েছেন একটা গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের জন্য, বাংলাদেশকে একটা ফেসিবাদী ব্যবস্থার মানে পতনের জন্য, তাদের প্রতি আমাদের যে, তাদের রক্তের প্রতি আমাদের যে ঋণটা আছে, সেটার জন্য আমি মনে করি রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করে কোনো অশুভ শক্তিকে নির্বাচন বানচাল বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে সফল হতে দেওয়ার কোনোভাবেই হয় না। এটা বিজয়ের মাস। আমরা যেটা স্যার দেখছি, দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রের অংশের কথা বলা হচ্ছে। অনেকেই বলছেন যে পলাতক শক্তি তারা চাইবে যে নির্বাচন বানচাল করতেই, কিন্তু এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিকভাবে থাকে, কিংবা নির্বাচনে যারা অংশ নেবেন সেই সব প্রার্থীদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায়, সেই রকম পদক্ষেপ কি সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের যতগুলো দুর্বলতার জায়গা আছে, সফলতার জায়গা অনেক কিছু আছে, কিন্তু যতগুলো দুর্বলতার জায়গা আছে, সেই দুর্বলতার জায়গাগুলোর মধ্যে প্রধানতম হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থতা।
এটা শুধু নির্বাচনকে সামনে রেখে না, আপনি গোটা সরকারের 15-16 মাসের যে যাত্রা, সেই যাত্রাপথে মানুষ যখন মানে যেটা খুব বারবার উপলব্ধি করেছে সেটা হলো জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা। প্রথম দিকে আমরা শুনেছি যে পুলিশ বাহিনী ডিমোরালাইজড হয়ে গেছে, একটা ট্রমাটাইজড পরিস্থিতির মধ্যে ছিল, কিন্তু এটা তো একটা সার্টেন টাইম থাকবে। এরপর তো রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব যে এই ব্যবস্থাটা উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ। আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখার জন্য কিন্তু এই পুলিশের সাথে সাথে কাজ করছে কারা? সেনাবাহিনী। তারপরেও যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, মানুষের মধ্যে যদি আশঙ্কা কাজ করে, আপনি দেখেন এটা কিন্তু খুব বিপজ্জনক। মানে প্রধান উপদেষ্টার যে কি বলে তথ্য কি বলে একজন প্রেস সচিব যিনি আছেন, তিনি কিন্তু বলেছেন যে তার নিরাপত্তা নিয়ে তার পরিবার উদ্বিগ্ন। এই জিনিসটা তিনি যখন প্রকাশ্যে বলেন তখন দেশের মানুষের মধ্যে কিন্তু উদ্বেগের মাত্রাটা আরও অনেক বেড়ে যায়, এবং যারা এই নির্বাচনে প্রার্থিতা মানে করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যেও কিন্তু আশঙ্কাটা প্রবল হারে বৃদ্ধি পায়। ফলে নির্বাচনী কার্যক্রমটা স্বাভাবিকভাবে পরিচালনার ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ফলে আমরা মনে করতে চাই যে এ হাদিই হবে শেষ ঘটনা। আমরা আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সেটা লিপ সার্ভিস দিলে হবে না, কাজে প্রমাণ করে সেটা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত দেখানো না যাবে ততক্ষণ পর্যন্ত কি জন আস্থা কিন্তু আসবে না। কিন্তু সেই পদক্ষেপ স্যার আমরা কি দেখছি? আমরা দেখলাম গুলিবর্ষণকারী, তাকে বলা হচ্ছে প্রশিক্ষিত শুটার, তিনি সে হয়তো একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতৃত্ব একসময় ছিলেন। তার মতো এরকম একজন গুলি করে পালিয়ে যাওয়া এখন পর্যন্ত বলা হচ্ছে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি। এটা কি স্যার আইন শৃঙ্খলার এক ধরনের ব্যর্থতা নয়? অফকোর্স, এটাকে আমি তো বলবোই। 50 লক্ষ টাকা আপনি পুরস্কার ঘোষণা করেছেন যে মানুষ যদি তাকে ধরে দিতে পারে, মানুষ ধরে দেওয়া এটা তো তার সন্ধান দিতে পারে, কিন্তু এটা তো খুব বড় কাজ বলে আমি মনে করি না। এই কাজটা প্রধানত আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কেউ কেউ আজকে কিন্তু এটা গুজব হোক বা কোথাও আমি দেখেছি যে যে শোটার যিনি ছিলেন তিনি আমাদের প্রতিবেশী দেশে পালিয়ে গেছেন, এই ধরনের বক্তব্য কিন্তু আছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই ধরনের প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হাদির উপর যে বর্বরোচিত আক্রমণকারীরা গ্রেপ্তার না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু জনমনে স্বস্তি আসবে না। এবং সরকারের পদক্ষেপের প্রতিও, সরকার যে পদক্ষেপের আপনি একটু আগে বলেছেন যে ডেভিল হান্ট 2 এটা শুরু হতে যাচ্ছে, এই সমস্ত মানে কি বলে পরিকল্পিতই বলেন বা আওয়াজ দিয়ে যে ধরনের কার্যক্রম শুরু হন, মানুষের আস্থা আসবে না যদি এটার কার্যকর কোনো ব্যবস্থা না দেখেন। আর একটা জিনিস হলো যে প্রত্যেকের অবশ্য নিজেদেরও নিরাপত্তা। আমরা যেটা জেনেছি যে এই যে কিলার, তা তো খুবই প্রশিক্ষিত কিলার। গত কয়েকদিন হাদির নির্বাচনী প্রচারণায় তার সাথে তারা অংশ নিয়েছে, তার সাথে তাকে করেছে। আমরা প্রার্থীদের প্রচারণায় আমরা আশা করব যারা এই নির্বাচনী প্রচারণায় প্রার্থী হয়েছেন যারা, তারাও কিন্তু ব্যক্তিগত সতর্কতার বিষয়টি তারাও কিন্তু গ্রহণ করবেন, বা এই ধরনের মানে আশেপাশের যারা থাকে তাদের ব্যাপারেও তারা সতর্ক থাকবেন বলে এটা আমরা আশা করি। যেই অভিযুক্ত ফয়সালকে প্রশিক্ষিত শুটার বলা হচ্ছে, এখন প্রশ্ন উঠছে সে তো একটা রাজনৈতিক সংগঠনের একজন নেতা বা একজন কর্মী ছিলেন, আসলে তিনি কিভাবে এরকম প্রশিক্ষিত শুটার হয়ে উঠলেন? তার মানে কি 5 অগস্টের ঘটনার পরে যারা আসলে এই সরকার বিরোধী কিংবা এখনকার প্রচলিত যে সরকার ব্যবস্থা রয়েছে বা নির্বাচন ব্যবস্থা চলতে যাচ্ছে সেটির যারা বিরোধী, তারা কি আসলে এখনও তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন? নির্বাচনকে কি তারা আসলে বানচাল করতে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন? দেখুন, গত কয়েক মাস আগে আপনার মনে আছে যে একটা প্রশিক্ষণ ওই বসুন্ধরা এলাকার একটা কনভেনশন সেন্টারে এই ধরনের গুপ্ত প্রশিক্ষণ, এবং সেখানে একজন সাবেক সেনা সদস্য, পুলিশের মানে কি বলে পলাতক কর্মকর্তা, তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা একত্রিত হয়েছিল, এবং সেইটা সরকার উদ্ঘাটন করতে পেরেছে, এবং সেইখানকার যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে কাউকে গ্রেপ্তার করেছে বলেও আমরা শুনেছি। তো
তো ওই ঘটনাটা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে একটা ঘটনা হয়তো উদ্ঘাটন করা হয়েছে, এই রকম আর ঘটনা যে ঘটছে না সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাবে না। আর ছাত্রলীগের যারা ধরেন বা নিষিদ্ধ সংগঠনের যে সমস্ত সন্ত্রাসীরা আছেন, তারা কিন্তু অনেক দিন থেকেই প্রশিক্ষণের মধ্যেই ছিলেন। তাদের এই উইংটা তারা ১.৫ দশকে তো সব কিছুর ঊর্ধ্বে তারা ছিলেন। আর এই সময়ের মধ্য দিয়ে আপনার মনে আছে যে কিছুদিন আগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের একটা মানে হয়েছিল, তারপরে আমরা নানক সাহেবের কি বলে অডিও ক্লিপ ফাঁস হতে আমরা শুনেছি। প্রত্যেকটার মধ্যেই কিন্তু এই যে ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তাদের সংগঠিত উপায়ে সরকারকে ডিস্টেবিলাইজ করা, দেশের পরিস্থিতিকে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, সেই জন্য নেতাকর্মীদের জন্য নির্দেশনা ছিল। এবং এইগুলো শুধু নির্দেশনা না, এখানে এই জন্য তারা বিপুল অর্থ তারা ব্যয় করেছে। আপনি কিছুদিন আগে আওয়ামী লীগের কর্মসূচি, হরতাল কর্মসূচি ছিল, তারপরে শাটডাউন কর্মসূচি ছিল, আমরা শুনেছি সেইখানে এই কর্মসূচিগুলোর মধ্যে যে যারা মিছিলে অংশগ্রহণ করতেন তাদের পিছনে কিন্তু বিপুল পরিমাণ অর্থ, সাধারণ মানুষকেও সেখানে, সাধারণ মানে যারা আছে দরিদ্র মানুষ তাদেরকেও নিয়ে এসে কিন্তু বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। তবে আমরা মনে করি যে আওয়ামী লীগের মতো একটা পুরনো রাজনৈতিক দল যাদের সব উইংয়ে প্রতিনিধিত্ব আছে, তো তারা এই সময়ে ক্ষমতাচ্যুত হয়েছে বটে, কিন্তু তারা এই নির্বাচনটিকে প্রতিহত করার জন্য তাদের এই অর্থবল যেটা আছে, লোকবল যেটা আছে, সেটাকে তারা কাজে লাগাবেন। এবং এইটা যদি খালি আমরা বলতে থাকি যে তারা করবেন, তাদের কাজ তো তারা করবেন, কিন্তু সেটাকে প্রতিহত করে মানুষের জানমাল, প্রার্থীদের জানমালের নিশ্চয়তা দেওয়া, এটা সরকারের দায়িত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। খালি ষড়যন্ত্রের কথা বললে এবং সেটা প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল বা সাধারণ মানুষের দিকে বলে দিলে তাদের ভূমিকা আছে, কিন্তু সেটা দিয়েই শুধুমাত্র সরকারের দায়িত্ব এড়ানো যাবে না। আপনি একটু আগে বলছিলেন যে হাদি যেন শেষ ঘটনা হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত যেসব ঘটনা দেখেছি এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা যারা এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছেন তাদের উপর কি সেই আস্থা রাখা যায়? নির্বাচন কমিশন কি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সে ধরনের ভূমিকা পালন করতে পারছে? দেখুন, নির্বাচন কমিশন নিজের আইন শৃঙ্খলা, নিজের নিরাপত্তার জন্যই ডিএমপিতে চিঠি দিয়েছেন যে সিইসির বিশেষ নিরাপত্তা এবং অন্যান্যদের যারা ইলেকশন কমিশনে আছে, এবং এটা আমি মনে করি সঙ্গত আছে, তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবেন। একই সাথে নির্বাচনের যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা ভোটে অংশগ্রহণ করবেন, তাদের নিরাপত্তাটাও যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারেও ইলেকশন কমিশনের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট যে সমস্ত মন্ত্রণালয় আছে তাদের সাথে সমন্বয় করে সেটা নিশ্চিত করা একটা প্রয়োজন। আর আমি আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যেটা আপনারা দেখেন, যে সহিংসতার ইতিহাস সেই ৭৩ সাল থেকে আমাদের এটা হয়েছে। তো একটা আলোচনা কিন্তু মারাত্মকভাবে এটা হচ্ছে যে এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির হইলে নির্বাচনী পরিবেশ আছে কিনা। আনিসুল ইসলাম মাহমুদ সাহেব তিনি বলেছেন যে বাংলাদেশে এখন নির্বাচনী উপযোগী পরিবেশ নেই। ২০ দল নিয়ে তিনি জোট করেছেন এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের তিনি মিত্র, মহাজোটের তিনি মন্ত্রী ছিলেন। সেই সময় বাংলাদেশের পরিস্থিতি এত জটিল ছিল না, কিন্তু নির্বাচনী সহিংসতা হয়েছে, বাংলাদেশে নির্বাচনও হয়েছে। কিন্তু তিনি এখন বলছেন যে নির্বাচনী, এইটাও কিন্তু এক ধরনের নির্বাচনের ব্যাপারে মানুষের মনের মধ্যে আশঙ্কা তৈরির একটা অপকৌশল। কিন্তু তো তারেক রহমান সাহেব যেটি বলেছেন যে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচনের যেন কোনোভাবেই ব্যাহত না হতে পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কেননা আমরা যদি একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চাই, দেশের মানুষের জানমালের নিরাপত্তা করতে চাই, তাহলেও কিন্তু একটা মানে নির্বাচিত সরকারের এখন প্রয়োজন, খুবই প্রয়োজন একটা নির্বাচিত সরকারের। কারণ আমরা এখন এমন একটা অবস্থার মধ্যে আছি, এই সরকারকে আমরা একটা অন্তর্বর্তীকালীন বলছি, আমরা অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থা দিয়ে বাংলাদেশের এই পরিস্থিতির উন্নতি হবে বলে আমি মনে করি না। ফলে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে একটা সরকার যারা জবাবদিহির জনগণের মধ্যে থাকবে, এটা হওয়ার জন্য একটা নির্বাচন হওয়া দরকার। এবং এই নির্বাচন যেন কোনো অপকৌশলে এটাকে ব্যাহত বা বিলম্বিত না করা যায়, সেই ব্যাপারেই এখন আমাদের মেইন ফোকাসটা আমাদের সেখানে দিতে হবে। নির্বাচন নিয়ে তো এক ধরনের অনিশ্চয়তার কথা অনেকে বলছিলেন, তফসিল ঘোষণা হয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের শঙ্কার কথা বলা হচ্ছে। একটি ভালো খবর হচ্ছে তারেক রহমান দেশে ফিরছেন, একটি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তিনি দেশে ফিরলে কি আসলে এই পরিস্থিতিগুলোর কিছুটা বদলাতে পারে? দেখুন, এটা একেবারে জোর দিয়ে বলা যাবে না, কিন্তু একটা পরিবর্তন আসবে। প্রথম কথা হলো
তার দেশে প্রত্যাবর্তন এখন শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের মানে এটা প্রত্যাশার ব্যাপার না। একই সাথে দেশের একটা জনগোষ্ঠীর অংশ আছেন যারা কিন্তু প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত না, তাদেরও কিন্তু একটা প্রত্যাশা। তো এই বহুল প্রত্যাশিত মানে প্রত্যাবর্তনটা যদি হয়, আমি মনে করি যে একেবারে খুব বেশি না হলেও বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে এবং পরিস্থিতিরও একটা উন্নয়নের সম্ভাবনা আছে। তার উপস্থিতিটা এটা এখন খুব প্রয়োজন বলে আমি নিজেও মনে করি আর কি। আমরা একেবারে শেষ মুহূর্তে রয়েছি, 1 মিনিটে জানতে চাইবো যে অনেকেই হাদির চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার কথা বলছেন। তিনি এখন এভার কেয়ারে চিকিৎসাধীন। এটা কি পরিস্থিতি বিবেচনা করে তাকে কি দেশের বাইরে নেওয়ার সুযোগ রয়েছে? আমি মনে করি যে তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা 72 ঘন্টা পর একটা মতামত দিবেন এবং ইতিমধ্যে আমাদের জন্য একটা হলেও স্বস্তির বিষয় যে তার কিডনি ফাংশন করছে, তার রক্ত প্রবাহ এটি স্বাভাবিক হয়ে আসছে। তো আমরা মনে করি যে উপযুক্ত যদি তার শারীরিক সক্ষমতা থাকে তাহলে তার উন্নত চিকিৎসার জন্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে। আমরাও দেশবাসী সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তার জীবন রক্ষার্থে যেখানে তার প্রয়োজন সর্বোচ্চ মানে চিকিৎসার জন্য সেটা সরকারকে করতে হবে। এটা মানে আমরা মনে করি যে এটার কোনো বিকল্প নেই। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান আজকে প্রাণবন্ত সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল এতক্ষণ আমাদের ফ্রন্ট পেজের আলোচনা। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।